সবাইকে ওয়াশিংটন ডিসি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দস্তগীর জাহাঙ্গীর। উত্তরপাড়ায় কিছু হবে না ভাই, আমাদের সশস্ত্র সংগ্রামের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমার ভাই, আমাদের সশস্ত্র সংগ্রামের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আবার শুভেচ্ছা ওয়াশিংটন ডিসি থেকে। আপনারা জানেন যে গত 9 তারিখে এই মাসেরই আমি আবারও তারিখটা শেয়ার করে নিই। সেটা হলো অক্টোবরের 9। এক্স্যাক্টলি গত 9 তারিখে বাংলাদেশে যে ট্রাইব্যুনাল রয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল, সেখানে 2টি মামলা হয়েছে। সেই মামলাতে 13 জন সাবেক এবং 9 জন কর্মরত সেনা কর্মকর্তা সহ 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই বিষয়, এটাই মৌলিক বিষয় ভাই। সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে বিদায় করতে হবে, তাছাড়া আর কিছু নয়। স্বাধীনতা যুদ্ধের গণহত্যাকারী দল জামায়াত ইসলামী দিব্যি বাংলাদেশের রাজনীতি করে যাচ্ছে, তাদের কোনো গ্রেফতার করা হচ্ছে না। দুরুদ মিয়া, অবশ্যই তাদেরকে গ্রেফতার করার জন্য যাদেরকে বসিয়েছে তারা ক্ষমতায়, অন্য কেউ তো তাদেরকে গ্রেফতার করবে না। আর ভাই, আমাদের আরেকটি যুদ্ধ করতে হবে, আর কোনো কথা হবে না। আমরা নতুন প্রজন্মের যুদ্ধ হতে প্রস্তুত, দেশ দখল মুক্ত করে। অবশ্যই আপনাদের জয় অবশ্যই হবে। এখন মৌলিক কথায় ফিরে যাই, যেটা নিয়ে আমি আসলে এখন কথা বলতে এসেছি। আলামিন ইসলাম শারমিন, আমরা ভালো থাকার চেষ্টা করছি, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যুদ্ধের আমরা লিপ্ত। তাহলে এখন ফিরে যাই যে মামলা 2টি হয়েছে বাংলাদেশে। সেই মামলা 2টি নিয়ে ক্যান্টনমেন্টে এখনো পর্যন্ত কর্মরত 9 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য কোর্টকে রিকোয়েস্ট করা হয়েছে। যে বিষয়টা নিয়ে কথা বলা খুবই জরুরি, সেটা হলো বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, আবারও বলছি, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য বর্তমান অসাংবিধানিক ইন্টারিম সরকার তার বিভিন্ন সংস্থা দিয়ে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান থেকে সেনা কর্মকর্তাদের নামে বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করায়, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর আর অস্তিত্বই একেবারেই মুছে দেওয়া যায়, যাতে করে তারা দীর্ঘকালীন সময়ে ক্ষমতায়, আবার তো শুনো ইটিভি যাওয়া, দীর্ঘকালীন সময়ে ক্ষমতায় থাকতে পারে। বাংলাদেশে যা ঘটছে, এই ঘটনাগুলোকে এখন গত 24 ঘন্টায় আমরা যেটা জানতে পারি, সেটা হলো যে উত্তরপাড়ায় খুবই অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এই অস্বস্তিকর পরিবেশের মৌলিক কারণটা আমি বলে রাখি। মৌলিক কারণটা হলো যে 13 জন সাবেক এবং বর্তমান 9 জন কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য ট্রাইব্যুনালকে রিকোয়েস্ট করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের আসলে ক্ষমতা রয়েছে কিনা যে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের আদেশ তাদের দেয়া। কারণ আমরা জানেন, সিভিলিয়ানদের বিচার হয় সিভিলিয়ান কোর্টে এবং সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের বিচার হয় সেনা আইনে বা কোর্ট মার্শালে। অতএব সেই বিষয়টাও এখানে বিবেচ্য হওয়া খুবই প্রয়োজন যে 9 জন বর্তমান কর্মরত সেনা কর্মকর্তাকে কি অস্বস্তিকর একটি পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া ইন্টেনশনালি করা হচ্ছে কিনা, যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমরা যেটা লক্ষ্য রাখছি এবং বুঝতে পারছি এবং দেখতে পাচ্ছি, সংবাদ পাচ্ছি, জানতে পারছি, আমাদের কাছে সংবাদগুলো পৌঁছে দেওয়া হচ্ছে, সেই সকল বিষয় হলো যে উত্তরপাড়া অস্বস্তিকর একটি পরিবেশ বিরাজ করছে। কারণ একটা কথা এখানে বলে রাখি যে আজকে যে সকল সর্বমোট 9 জন এবং 13, তার মানে 22 জন সেনা কর্মকর্তার 13 জন প্রাক্তন, 9 জন বর্তমানে কর্মরত। এই সেনা কর্মকর্তাদের প্রায় সকলেই জেনারেল পর্যায়ের বা ব্রিগেডিয়ার বা তার উচ্চ পর্যায়ের।
এখন আমাদের মৌলিক কথাটা হলো সেনাবাহিনীর ভেতরে যে অস্থিরতাটা তারা তৈরি করার চেষ্টা করছেন, সেই অস্থিরতাটা তৈরি করার নামে যে 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 মামলা ওনারা করেছেন, সেই মামলার মূল কেন্দ্রবিন্দু হলো আয়নাঘরের কথা বলা হয়েছে। আয়নাঘর, 2টি মামলা হয়েছে। একটি আয়নাঘরের কথা বলা হয়েছে ডিজিএফআই এর কার্যালয়ের কথা বলা হয়েছে, আরেকটা হলো উত্তরা র্যাব 1 অফিসে পরিচালিত বলা হয়েছে। আমরা যদি এই সেনা কর্মকর্তাদের কথাই বলি, তাহলে এই সেনা কর্মকর্তারা কিন্তু এক সময় যখন খালেদা জিয়ার আমল ছিল, তখন অপারেশন ক্লিন হার্ট বা সামথিং লাইক দ্যাট তারাও অংশগ্রহণ করেছিলেন। তার অর্থ হলো তারা তো তখনও মানুষকে বিনা বিচারে হত্যার সাথে যুক্ত ছিলেন। শুধু এই সেনা কর্মকর্তারাই নয়, অন্যান্য আরো বহু সেনা কর্মকর্তারা এই সকল একই অভিযোগে অভিযুক্ত হতে পারেন। কারণ বিভিন্ন সময়ে বাংলাদেশে যে ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, সেই সকলগুলোর সাথে কিন্তু র্যাব বাহিনী যুক্ত, এবং তার সাথে র্যাবের, আপনি জানেন এটা একটা, আপনারা সকলেই জানেন, একটা মিশ্র বাহিনী, এবং সেই বাহিনীর যে কাজ ছিল, সেই সকল কাজগুলো নিয়ে বিশ্বব্যাপী অনেক সমালোচনা হয়েছে। অতএব বর্তমানে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রায় 22 জন কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগপত্র দায়ের করা হয়েছে, অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা বর্তমান ও সাংবিধানিক সরকার প্রধান বলেছেন, সেটাকে কি রুখে দেওয়ার জন্য, সেটাকে কি বাধা দেওয়ার জন্য, অন্য একটি পরিস্থিতি তৈরি করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ সাধারণ নিয়মে আমরা জানি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা আইনে বা কোর্ট মার্শালেই তাদের বিচার হওয়ার কথা। দস্তগীর ভাই একটু কমেন্টটা পড়বেন দয়া করে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এমন কোন সেনা প্রধান দেখি নাই যাকে নিয়ে ফ্রান্স থেকে একজন টোকাই ইউটিউবার নানান ধরনের খারাপ কথা বলে তারপরেও তিনি চুপ থাকেন, যা দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হতে একদম মাটির সাথে মিশে যাচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। এই বিষয়ে কিছু বলেন। আমার তো এই বিষয়ে কিছুই বলার নেই। আপনার কথাটা যা বলছেন সেটা আমি এখানে প্রচার করে দিলাম। আমাদের লক্ষ্য রাখতে হবে, সজাগ থাকতে হবে। উত্তরপাড়ায় যে বিষয়গুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে, তা করে আগামী নির্বাচনে যদি সেই নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে কি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের কথা বিশ্বব্যাপী গত সবসময় আমরা যেরকম শুনে এসেছি, আমাদের প্রশ্নের উত্তরেও তারা বলেছেন যে ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছিল সবসময়। সেখানে একটি অসাংবিধানিক সরকার এখন আর এটা আর নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই পড়ে না, যেখানে আমরা সকলেই জানি যে বর্তমান যে সরকার বাংলাদেশে এসেছেন, সেই সরকার উনি নিজেরা একটি মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে পিছনে ফেলে দেওয়ার জন্য, বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করার জন্য তারা এই ক্ষমতা দখল করেছেন। এটা কোনো ধরনের গণতান্ত্রিক কোনো আন্দোলন ছিল না। এটা সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক বলবো, এবং কোনো ধরনের নিয়ম নীতির বাহিরে একটি সম্মিলিত প্রচেষ্টায় অনেক টাকা ইনভেস্ট করে এই ক্ষমতা দখল। এখন সেনাবাহিনীকে বিতর্কিত করার যে প্রচেষ্টা সর্বশেষ এই গত 9 তারিখে, এই মাসের 9 তারিখে 2টি কেস দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার যে প্রচেষ্টা, এটা বাংলাদেশকে অস্থিতিশীল করে, যাতে এই অসাংবিধানিক সরকার আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে। তার কি এই প্রক্রিয়ায় কি কাজ হচ্ছে কি হচ্ছে না, সে বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। বলা হয়েছে ট্রাইব্যুনাল যে এটা গুম বিষয়টা, তাদের সাথে যারা যুক্ত তারা মানবতা বিরোধী অপরাধ, যাদের নামে এই 2টি মামলা হয়েছে তাদের মধ্যে তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এবং সেনাবাহিনী এবং র্যাবের প্রায় 25 জন জ্যেষ্ঠ
কর্মকর্তা, যাদের বিরুদ্ধে অভিযোগ গুম ও নির্যাতনের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এবং সেইখানে আমি আবারও তুলে ধরলাম যে 13 জন সাবেক এবং 9 জন বর্তমান বা কর্মরত সেনা কর্মকর্তাদের মোট সর্বমোট 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেনা কর্মকর্তার যারা এখন চাকরিতে অবস্থান করছেন তাদেরকে গ্রেফতার তো পুলিশের, আমি বলবো যে এটা খুব অস্বাভাবিক একটা প্রক্রিয়া যে তাদেরকে সেনা আইনে বা কোর্ট মার্শালে বিচার না করে তাদেরকে এই একটি অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য রিকোয়েস্ট করে উত্তর পাড়াকে উত্তেজিত করে মনে হচ্ছে যে বিষয়টা আপনারা ইতিমধ্যে হয়তো বা বুঝতে পেরেছেন যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে টেস্ট কেস হয়ে গেল, সেই টেস্ট কেস অনুসারে তারাকে আরেকটি নির্বাচন যদি ফেব্রুয়ারিতে করে, সেই নির্বাচনেও তারা একই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বাংলাদেশ বিরোধী যে শক্তি, বাংলাদেশের জন্মের সময় যে শক্তি বাংলাদেশের বিরোধিতা করেছিল, যে জামায়াতে ইসলামী, সেই জামায়াতে ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য কি সমস্ত আয়োজন করা হচ্ছে? যদি তাই করা হয় তাহলে তার জন্য বর্তমানে যে 13 জন এবং 9 জন কর্মরত সেনা কর্মকর্তা রয়েছেন তাদের নামে সম্পূর্ণ অযাচিতভাবে, কারণ সেনা কর্মকর্তাদের বিচার সেনা আইনি হওয়া উচিত, এইটা নিশ্চয়ই সেই দিকেই যাচ্ছে। এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর ইউনূসের আর তেমন কোনো বিষয়ই আর কোনো চাহিদা নেই। আপনারা জানেন যে ডক্টর ইউনূস যখন এখানে জাতিসংঘে গতবার এসেছিলেন 2024-এ, তখন নিউ ইয়র্ক টাইমস সহ অনেক ইনফ্লুয়েন্সিয়াল সংবাদ বা গণমাধ্যমে উনি ইন্টারভিউ দিয়েছিলেন। এবার কিন্তু একটিও আন্তর্জাতিক গণমাধ্যম তা ওনার ইন্টারভিউ নেয়নি, কারণ তারা ইতিমধ্যে জেনে গেছে যে ডক্টর ইউনূস বাংলাদেশে একটি অগণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে উগ্রবাদীদের একটি চারণভূমি তৈরি করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। এবং সেটার জন্য আমরা নেপালের উদাহরণ দিতে পারি। নেপালে একই ঘটনা ঘটে যাওয়ার পর যিনি ইন্টারিম সরকার প্রধান হয়েছেন তিনি ক্ষমতা নেওয়ার সাথে সাথে ইলেকশনের কথা বলেছেন, কিন্তু আজকে 14 মাস এখনো পর্যন্ত ইলেকশনে ওনার কেন জানি অনীহা, কেন জানি সেটা আমরা অবশ্যই জানি কেন অনীহা। এই ছিল উত্তর পাড়ায় যে এখনো চরম উত্তেজনা চলছে অপরাধে। আমি এটা পড়ে শোনাই। সুমি আক্তার লিখেছেন, 30 লক্ষ বাঙালিকে হত্যা করে 4 লক্ষ মা বোনকে ধর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্যেরও বিচার হয়নি। পাকিস্তান বাহিনী জেনোসাইড, মানবতা বিরোধী অপরাধের সহযোগী জামায়াতে ইসলামী, এই আজন্ম পাপের বোঝা জাতি বয়ে বেড়াচ্ছে। দেশটি যারা স্বাধীন করলো সেই মানুষগুলোকে আজ রাজাকারদের দল জামায়াতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করেছেন। এই পাপের অভিশাপ আপনাদের ছাড়বেন। একজন সেনা অফিসার তৈরি করতে রাষ্ট্রে কি পরিমাণ খরচ হয় নিশ্চয়ই বলতে চাচ্ছেন। অবশ্যই এটা সম্পূর্ণ দেশ বিরোধী একটি প্রক্রিয়া। এটা উগ্র জঙ্গিবাদীদের কাজ। আপনারা জানেন যে 5ই অগস্ট গত বছর সম্মিলিত ভাবে তারা বাংলাদেশের প্রায় সকল পুলিশ স্টেশন পুড়িয়ে দিয়েছে। 3400 জনের উপর পুলিশ অফিসারদেরকে তারা পুড়িয়ে বা হত্যা করেছে, এর মধ্যে প্রেগনেন্টও ছিল। এখন তারা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই কাজে লিপ্ত হয়েছে। অতএব উত্তর পাড়ার দিকে আমাদের যেমন নজর থাকবে, আপনারা যারা বাংলাদেশে আছেন তারাও এই বিষয়গুলো নিয়ে নিজেদের ভিতরে আলাপ আলোচনা করবেন এবং কোন অস্বাভাবিক কিছু থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সেটা প্রচার করব, যেটা বাংলাদেশে হয়তো আপনারা প্রচার করতে পারছেন না। আমি বর্তমান আরো কয়েকটি বিষয় খুব সংক্ষেপে সেনাবাহিনীর বাইরে তুলে ধরছি। সেটা হলো, আপনারা জানেন যে কিছুদিন আগে একজন মন্ত্রী যিনি নুরুল মজিদ হুমায়ুন, উনি মারা গিয়েছেন পুলিশ কাস্টডিতে, অর্থাৎ জেলে উনি মারা গিয়েছেন। জেলের অর্থাৎ হসপিটালের বারান্দায় বলা যাবে উনি মারা গিয়েছেন বিনা চিকিৎসায়।
একজন মানুষকে বিনা চিকিৎসায় জেলবন্দি করে রেখে প্রায় 14 মাস, তারপর বিনা চিকিৎসায় তাকে হত্যা করা, এসবগুলো চলছে বাংলাদেশে। তার জানা যায় সরকারের পক্ষ থেকে নরসিংদী জেলা পুলিশের যে প্রধান কর্মকর্তা এবং নরসিংদী জেলার যিনি সরকারি কর্মকর্তা, তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছেন যাতে জামাতে লোক না হতে পারে এবং প্রচার না করা যায়, মাইক ব্যবহার করে না যায়। তারপরেও শত শত না হাজার হাজার মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছেন। আরেকটি কথা, বেলাব উপজেলা চেয়ারম্যান, 3 বারে নির্বাচিত চেয়ারম্যান, যিনি ইয়েও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের, বর্তমানে বাংলাদেশ যার কার্যক্রম নিষিদ্ধ করেছে এই অসাংবিধানিক সরকার, সেই বেলাব উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ উত্তর। তার জানা যায় সরকারের বাধা বিপত্তি অতিক্রম করে হাজার হাজার মানুষ, শুধু তা স্কুল মাঠে নয়, বাজারে, রাস্তায় আমরা হাজার হাজার ভিডিও দেখছি। জনপ্রতিনিধিরা যে তাদের সম্মানের জায়গায় এখনো বাংলাদেশের জনগণের কাছে রয়েছে। একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে দেখেন যে একজন বিশ্বের নাম সকলের কাছে পরিচিত নোবেল পাওয়া মানুষ, ওনাকে বাংলাদেশের দায়িত্ব নাকি ছাত্ররা দিয়েছে। তো ছাত্ররা আপনাকে দায়িত্ব দিয়ে থাকলে আপনি 14 মাসে একটা নির্বাচন দিতে পারছেন না। বাংলাদেশে যে সমানে মানুষকে হত্যা করা হচ্ছে, খালে বিলে নদীতে সব জায়গায় যে মানুষের লাশ পাওয়া যাচ্ছে, সেসবগুলোর দিকে আপনি নজর দিতে পারছেন না। বাংলাদেশের মানুষের সিকিউরিটির ব্যবস্থা করতে পারছেন না, নারীর সিকিউরিটির ব্যবস্থা করতে পারছেন না, 2 বছরের শিশু সহ যে রেপ হচ্ছে সেসবগুলোর প্রতি আপনি নজর দিতে পারছেন না। আপনি 15 মাসে 15টি দেশ ভ্রমণ, আবারও রোমে যাবেন। এই জন্য তো আসলে নিশ্চয়ই এটা একটা খামখেয়ালি বিষয় আপনার দ্বারা হচ্ছে। আপনাকে খুব দ্রুততম সময়ই যদি কোনো ধরনের এই নোবেলের আপনার কোনো যোগ্যতা থাকতো, তো অবশ্যই আপনি বহু আগেই বলতেন যে এই কাজ আমার নয়, এটা রাজনীতিবিদদের কাজ, এবং রাজনীতিবিদরা তারা একজন ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতায় থাকবে যাবে, এটা তাদের কাজ, এটা আমার কাজ নয়। সেটা না করে আপনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে, ভারতের 7 সিস্টার নিয়ে, এমনকি পশ্চিমবঙ্গ এবং নিয়ে বা বার্মা নিয়ে আপনি উত্তেজনাকর বক্তৃতা, এমনকি আপনি গত মাসেও এখানে উত্তেজনাকর বক্তৃতা দিয়ে চেষ্টা করেছেন। সমস্ত কিছুই আমাদের সাধারণ জনগণের জন্য কোনো সুফল বয়ে আনছে না। অতএব উত্তরপাড়ার ঘটনাটা আবারও বলছি যে আজকে খুবই, আপনারা যদি মনে করেন যে কোনো কন্ট্রা রেভলিউশন অর সামথিং লাইক দ্যাট, ওইটা নয়। 9 জন বর্তমান কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুবই অস্বাভাবিক বিষয়, এবং 13 জন সাবেক কর্মকর্তা। বিচার হতে হলে বাংলাদেশ জন্মের পরে সকল সামরিক কর্মকর্তারা যারা বিভিন্ন ভাবে বাংলাদেশের ক্ষমতা দখল এবং মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, তাদের সকলের বিচার করতে হবে, যদি সিভিল কোর্টে হতে হয়। আর সাধারণত আর্মিদের বিচার হয় আর কোর্ট মার্শালে। তার বাইরে এই যে সরকার যেটা সমস্ত সুবিধা ভোগ করছে বর্তমানে জামায়াতে ইসলামী, সেই সরকার চেষ্টা করছে বাংলাদেশ আর্মির সমস্ত শক্তি এবং সামর্থ্যকে ধূলিসাৎ করে দিয়ে তারা একটা মিলিটেন্ট সরকার গঠন করার জন্য, যেখানে আফগানিস্তান স্টাইলে তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে। অতএব আগামী নির্বাচনটা অনেকটা হতে পারে মূলা সদৃশ্য, যে আমাদের জনগণের সামনে তুলে ধরা। আমরা সেই সকল বিষয় নিয়ে সবসময় নজর থাকবে আপনাদের, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও আপনাদের সামনে আসব। এখন আবারও দেখছি আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে। ওরা এখন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে সময় পাস করছে, সেটা কারা? নিজেরা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী আর সেনাবাহিনী নেই এখন। ওরা সেনা প্রধান ওয়াকারুজ্জামান, অবৈধ সরকার প্রধান দখলদার ইউনূস পরিকল্পিতভাবে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। আনিসুজ্জামান সবুজ, অসংখ্য ধন্যবাদ আপনি এই কথাটি তুলে ধরার জন্য।
এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, কখনই ছেড়ে দেওয়ার নয়, নেভার গিভ আপ যেটা আমরা বলি। আর পৃথিবীতে কে কি বললো, কে আপনাকে গালি দিল, এই সকল বিষয় নিয়ে আমাদের সময় নিয়ে কাটালে চলবে না। বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে নিষ্পেষিত হচ্ছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যেভাবে অবিচারের সম্মুখীন হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন প্রায় সকল সংগঠনের নেতাকর্মীদের উপর যে অত্যাচারের স্ট্রিমগুলো চালনা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, সেসবগুলো নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সবসময় কথাগুলো আমরা আপনাদের সামনে প্রবাস থেকে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সকলকে বিচারের সম্মুখীন করা প্রচেষ্টা আমাদের থাকতে হবে। বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী শক্তির হাতে থাকলেও বাংলাদেশের প্রায় শতভাগ আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের জন্য ৭১-এর পক্ষের, জয় বাংলার পক্ষের বঙ্গবন্ধুর মানুষ, তারা অবশ্যই একত্রিতভাবে বাংলাদেশকে পুনরুদ্ধার করবে। আপনারা সকলেই ভালো থাকুন। দুরুদ মিয়া বলেছেন, বিগত 16 বছরের বিদ্যমান বাংলাদেশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের অর্থনীতি হতে হবে আমাদের আন্দোলনকে গতিশীল করার জন্য। আচ্ছা, তারপরে আরেকজন বলছেন আলমগীর হুসেন, ভাই বাংলাদেশ যখন জনগণকে বলে আপনাদের, ইয়েস ইয়েস, এই ওয়াকার বলেছিলেন আপনাদের দায়িত্ব আমরা নিলাম, আজ সেই সেনাবাহিনী নিরাপত্তাহীন। আর একটা নিউজ দেখলাম, সাবেক সেনাবাহিনী তার স্ত্রী ও মেয়েকে হত্যা করেছে। এক্স্যাক্টলি। এবং সেই সাথে 13 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 9 জন বর্তমান কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে উত্তরপাড়া। তাই এখন অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, আমরা সেটার দিকে নজর রাখবো। ভাই, গত 14 মাসে সেনাবাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে কম নির্যাতন হয়েছে? হ্যাঁ, অবশ্যই সেই সকল সেনা কর্মকর্তারা যারা মানুষের মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত হচ্ছেন গত 14 মাসে, তাদের জন্য সমস্ত কিছুই রেকর্ড রাখা হচ্ছে। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। ডোনাল্ড ট্রাম্প কি প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের নীতি অনুসরণ করছেন কিনা বাংলাদেশের বেলায় একটু ওকে নির্যাতিত কণ্ঠ, কিন্তু আপনার নাম তো জানলাম না। ডোনাল্ড ট্রাম্প হলো আমেরিকার সবচেয়ে জনপ্রিয় একজন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ বিষয়ে যে ডিসিশনটা উনি নিচ্ছেন বা নিবেন, সেটা ওপেন কোনো বিষয় নয়, সেটা যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেসি, পলিটিক্স অ্যান্ড পলিসির বিষয়। কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে বাইডেনের যে নীতি ছিল, ডোনাল্ড ট্রাম্পের নীতি, আমেরিকার পররাষ্ট্রনীতির মৌলিক বিষয়টা হলো যে তারা একদিন বা 2 দিন বা 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য কোনো পররাষ্ট্রনীতি কোনো দেশের সাথে কাজ করে না। প্রতিটি অঞ্চলে, পৃথিবীর প্রত্যেকটি পৃথিবীটাকে তারা বিভিন্ন অঞ্চলে ভাগ করা, সেই সকল অঞ্চলের জন্য তারা বাৎসরিক নয়, 5 বৎসরীয় নয়, এটা 30 বছরের মিনিমাম পরিকল্পনা। অতএব সেখানে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, তিনি অনেকেই দাবি করেন যে উনি আমেরিকান নাগরিক, কারণ আমেরিকার সর্বোচ্চ পদক উনি পেয়েছেন, যেটা সাধারণত আমেরিকান নাগরিক না হলে ফরেন এজেন্টদেরকে তারা দেয় না সাধারণত। এবং সেখানে যে টাকা ইনভেস্ট করা হয়েছে, সকল দিক মিলিয়ে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে বাংলাদেশ বিনা কন্ডিশনে, মানে এভাবে বলবো আর কি, যে কোনো ধরনের বাজ বিচার বা কোনো ধরনের প্রতিবাদ ছাড়াই যে সকল সমস্ত পশ্চিমাদের কথায় উঠছে, বসছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে, সেখানে আপনি হলে কি করতেন, আপনি যে প্রশ্ন করেছেন। অতএব বিষয়টা দেখতে হবে যে আমাদের দেশের যে সরকার, সে সরকার আমাদের গণমানুষের সরকার। অবশ্যই উনি গণমানুষের সরকার। অতএব উনি নিজেই স্বীকার করেন যে আমারকে যারা চাকরি দিয়েছে তারা হলো ছাত্র, এবং তারা ছাত্র নামধারী কয়েকজন।
সাধারণ ছাত্রদেরকে তারা যেটাকে বলা হয়েছে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে রাস্তায় নামানো হয়েছিল। এখন তো সুস্পষ্ট, সবার কাছে পরিষ্কার। আরেকজন কি বলেছেন, তানভীর 24 পুলিশের মাজা ভেঙেছে, এখন সেনাবাহিনীর মাজা ভাঙার কাজ চলছে, কারণ ইউনূসকে রাখাইন করিডোর দিতে হবে, করিডোরে বাধা একমাত্র সেনাবাহিনী, কৌশলে সেনাবাহিনীকে দুর্বল করতে চায়। দেশবাসীকে সজাগ থাকতে হবে। 24 আগস্ট পুলিশের মাজা ভেঙে দিয়েছে, এখন সেনাবাহিনীর মাজা ভাঙার কাজ চলছে। আপনি খুব স্পষ্ট ভাবে বলেছেন কথাটা, সেটা নিয়ে আসলে আমার মৌলিক কথাটা আজকে ছিল, আপনি সেটা বলে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। 3700 পুলিশ হত্যাকারীদের কেন গ্রেফতার করা হচ্ছে না? কার কাছে চাচ্ছেন? কে গ্রেফতার করবে? যারা খুন করেছে তারাই তো ক্ষমতায়। যাতে আমাদের পুলিশ বাহিনীকে যেভাবে দুর্বল করা হয়েছে, আমাদের সেনাবাহিনীকে সেইভাবে দুর্বল করে তাহলে ওই করিডোরের ব্যবস্থা করা যায়। কারণ সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনী এখনো বাংলাদেশের উপর দিয়ে অন্য কোনো দেশকে করিডোর দিতে তারা রাজি হচ্ছে না। এটা সঠিক কথা বলেছেন মোহাম্মদ সরওয়ার জাহান সুমন। উত্তরপাড়ার পরোক্ষ মদদে দেশটা ধ্বংসের শেষ প্রান্তে, সুতরাং উত্তরপাড়া ভালো কিছু আশা করা ভুল। বলকার তুর্ক তাদের যা খুশি করুক। হ্যাঁ, তথাপি একটা বিষয় মনে রাখতে হবে যে এখন যে কথাটা বলা হলো যে 9 জন কর্মরত সেনা কর্মকর্তা এবং 13 জন সাবেক কর্মকর্তা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, এটা বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার প্রচেষ্টা। এটাই ছিল মৌলিক কথা। আপনারা সবাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও যখন কোনো সংবাদ আসবে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস থেকে, তখন আবারও আপনাদের সামনে আসব। আমি দস্তগীর জাহাঙ্গীর, দ্য ভয়েস নিউজের পক্ষ থেকে, ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে এতক্ষণ আপনাদের সামনে ছিলেন। সবাই ভালো থাকবেন। যারা আমাকে শুনছেন, দয়া করে এই লাইভটুকু শেয়ার করে দিলে, আপনাদের পেজগুলোতে শেয়ার করে দিলে অনেক মানুষ কথাগুলো শুনতে পাবে, প্রশ্ন করতে পারবে। যারা আমার সাথে একমত না, তাদের কথা আমি আরো বেশি শুনতে চাই, তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। নির্যাতিত কণ্ঠ, 71-এর পরাজিত শত্রুরা বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে দিতে উঠে পড়ে লেগেছে। তার জন্য কি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে না? নির্যাতিত কণ্ঠ, আপনার নামটা আসলে আপনি সামনে আসা উচিত। আপনার প্রশ্নটা আপনাকে আমি ফেরত দিচ্ছি। দেশ আপনার, দেশ আমার দেশ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, সেখানে আমার দেশকে অন্য দেশ কোনো পদক্ষেপ নিবে, এটা কি সার্বিক ভুল চিন্তা নয়? আমার দেশকে রক্ষা করার, এই ইউনুস গংদের হাত থেকে আমার দেশকে মুক্ত করার মৌলিক কাজটা কিন্তু আমার আর আপনারই করতে হবে। রক্ত দিতে হলে আমার আপনার দিতে হবে, সংগ্রাম করতে হলে আমার আর আপনার করতে হবে, তাদের বিচার করতে হলে আমার আর আপনারই করতে হবে। অতএব এটাই হলো মৌলিক উত্তর। উত্তরপাড়া কাপুরুষ। হ্যাঁ, খ্রিস্টোফার রবীন্দ্র। পাকিস্তান 2 এখন তো দেখা যাচ্ছে চতুর্দিক থেকেই যে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প, এই কথা বলি আমি শেষ করব। শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প আজও বাংলাদেশে গড়ে ওঠেনি। তাই 14 মাসে একজন নোবেল লরেট, উনি ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে দখল করেছেন, কিন্তু দেশ পরিচালনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশের মানুষের উপর অত্যাচারের স্ট্রিম রুলার চালিয়ে উনি দেশকে কন্ট্রোল করতে আনতে পারেননি। যে শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছিলেন মানুষের জন্য, তা থেকে অন্তত পক্ষে 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে বর্তমান সরকারের মাধ্যমে।